চাপা সন্ত্রাস, চাপা উত্তেজনা, এমনকি দলের অন্দরে কোন্দল সৃষ্টি হয়ে গেছে। দেখো, আমার তো যেটা মনে হচ্ছে জেতার আগেই হেরে বসে আছে বিজেপি। আজকে শুভেন্দু অধিকারীরা কি মনে করছে নিজেদের, আজকে শ্রমিক ভট্টাচার্য কি মনে করছে নিজেদের, বা দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার, তারাই কি পুরো ঠেকা নিয়ে আছে বিজেপি? নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের অ্যাকশন রিয়াকশন। দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে প্রায় প্রতিটি রাজনৈতিক দল। এর মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করার পরই শাসক দল হোক বা রাজ্যের প্রধান বিরোধী দল, চাপা সন্ত্রাস, চাপা উত্তেজনা, এমনকি দলের অন্দরে কোন্দল সৃষ্টি হয়ে গেছে। বারবার বললাম, শাসক দল হোক বা বিরোধী দল, প্রতিটা রাজনৈতিক দলে। বিজেপির অন্দরে বিভিন্ন জায়গায় এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পাওয়া যাচ্ছে। এই প্রার্থী তালিকা নিয়ে, প্রার্থী তালিকাকে কেন্দ্র করে এই প্রার্থীকে দলের অন্দরে পছন্দ নয় এমন বহু নাম প্রকাশ্যে আসছে। এই আবহের মধ্যে নিজেদের অন্তর্কলহকে কিভাবে সামাল দেবেন শুভেন্দু অধিকারী? আর এই গোটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠীদা, বিজেপির অন্দরে বিভিন্ন জায়গায় এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, যে প্রার্থীকে পছন্দ নয়, এই প্রার্থী চলবে না, যে ক্যান্ডিডেট লিস্ট প্রকাশের পর বিভিন্ন জায়গায় গোষ্ঠীকন্দল দেখা যাচ্ছে। শুধু যে রাজ্যের শাসক দল তা কিন্তু নয়। কি বলবে গোটা বিষয় নিয়ে? দেখো, আমার তো যেটা মনে হচ্ছে জেতার আগেই হেরে বসে আছে বিজেপি। তার কারণ যেভাবে বিভিন্ন জেলায় যেভাবে একের পর এক ক্ষোভ বিক্ষোভ এবং তার জেরে যেভাবে বিধানসভা এলাকাগুলো উত্তপ্ত হয়ে উঠছে, তাতে করে বিজেপি লড়াইয়ের ময়দানে নামার আগেই যেন হেরে বসে আছে। যেমন ধরো রানাঘাটের কথা বলি, রানাঘাটে গত 5 বছর ধরে অসীম সরকার সেখানে ক্যান্ডিডেট এবং সেখানকার বিধায়ক ছিল। তিনি বারবার যেটা বলেছেন যে এসআইআর থেকে ওখানকার যারা, অর্থাৎ মানুষের ভোটার লিস্টে নাম বাদ যাবে না এবং মতুয়া সম্প্রদায়ের গড়ে কোনো রকম ভোটার লিস্টে ভাঙন ধরবে না, লিস্টে যারা যারা ছিল 2024-এ সেই নামগুলো থেকে যাবে। কিন্তু আলটিমেট কি তাই হলো? আলটিমেট কিন্তু তাই হলো না। ফলে অসীম সরকার যে কথা দিয়েছিল সে কথা তো রাখতে পারেনি। তাহলে সেই অসীম সরকারকে আবার মেনে নিতে হবে। অর্থাৎ যিনি আশ্বাস দিয়েছিলেন যে এই 2026-এর বিধানসভা নির্বাচনে তারাও সাক্ষী থাকতে চায়, এবং সাক্ষী থাকতে চায় এই কারণেই, কারণ এবছর যে এসআইআরটা হয়েছে, বিগত স্বাধীনতার পরবর্তীতে এই রকম এসআইআর ভারতবর্ষে কোনো রাজ্য হয়নি। তাই স্বাভাবিকভাবে এই রকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে তারাও চাইছে যে তারা সেখানে অংশগ্রহণ করুক। কিন্তু অসীম সরকার তাদের তো সেই কথা রাখেনি। তাই স্বাভাবিকভাবেই আবার সেই রানাঘাটে অসীম সরকারকে প্রার্থী করেছে। আবার সেই লোকটার মিথ্যে কথা শুনতে হবে, একবার নয় বারবার শুনতে হবে। ফলে অসীম সরকারকে নিয়ে ক্ষোভ বিক্ষোভ তো যেমন চলছে, তেমনও তোমাকে বলবো যে ভারতী ঘোষের কথা। ভারতী ঘোষকে কেন প্রার্থী করা হলো না? এবং এই যে জেলায় জেলায় বিক্ষোভের অনেকগুলো কারণ রয়েছে। প্রায় 8 জন যারা গতবারের বিধায়ক ছিল বিজেপির, যারা বিজেপিকে তারা যে জায়গা থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়াই দিয়েছিল, আজকে সেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো। কেন বাদ দিয়ে দেওয়া হলো? আজকে অশোক লাহিড়ীর মতন এইরকম বর্ষিয়ান, এবং সবথেকে তাই নয়, প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা ছিলেন তিনি, সেই অশোক লাহিড়ীকে বাদ দিয়ে দেওয়া হলো। এবং শুধু তাই নয়, বিশ্বনাথ কারক বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস থেকে এসেছিল, সেই বিশ্বনাথ কারক বাম করা, তাকেও বাদ দিয়ে দিয়েছে। এই রকম প্রায় 8 জন বাদ গেছে যারা গত বিধানসভায় বিজেপির বিধায়ক ছিল। আজকে শুভেন্দু অধিকারীরা কি মনে করছে নিজেদের, আজকে শ্রমিক ভট্টাচার্য কি মনে করছে নিজেদের, বা দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার, তারাই কি পুরো ঠেকা নিয়ে আছে বিজেপির ঠেকাটা কি শুধু তারা নিয়ে রয়েছে? আজকে যে অসীম সরকারের সাথে আমরা যে প্রসঙ্গ কথা বলছি, রানাঘাটের বিধায়ক, আজকে এই বিজেপির অফিসে এই 6 নম্বর মুরলীধর স্ট্রিটে গেলে আমরা অসীম সরকারকে দেখতাম। সেই অসীম সরকার আজকে কোনো ফিগারে নেই। তাহলে বিজেপিটা কি এরা কি মানে পেটেন্ট নিয়ে আছে শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ বা শ্রমিক ভট্টাচার্যরা?
আজকে যারা বিজেপিকে চিনেছে কাদের মাধ্যম দিয়ে? আজকে ভারতীয় জনতা পার্টি আমরা দেখেছি শুরু থেকে রাহুল সিনহাকে, আমরা সাংবাদিকতা জীবনে শুরু করেছিলাম বিজেপির অফিসে যখন যেতাম, তখন সেই 6 নম্বর মুরলীধর স্ট্রিটের সেই পুরনো বাড়ি, যেখানে দেখতাম রাহুল সিনহা, অসীম সরকার, এই রাজু চক্রবর্তী, তারপরে তোমার ওখানে রিতেশ তিওয়ারি। আজকে তারা কেউ জায়গা নেই। আজকে বিজেপিটাকে তারা কি মনে করছে? আজকে সুকান্তরা, আজকে হিরণ চট্টোপাধ্যায়, আজকে তুমি বলো তো, যারা আজকে এই এত বড় বড় কথা বলছে তাদের ব্যক্তিগত জীবনের কথা কেউ কি জানে না? কম বেশি তো সবাই জানে। হিরণের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে সেটা তার ব্যক্তিগত ঘটনা, ব্যক্তিগত জীবনের ঘটনা। তাহলে ব্যক্তিগত যদি টেনে নিয়ে আসে, তাহলে দিলীপ ঘোষের কথা বলতে হয়। দিলীপ ঘোষ আরএসএস এর একজন প্রচারক ছিলেন, আর আরএসএস এর যারা আরএসএস করে বা আরএসএস প্রচারক হিসাবে যারা কাজ করে, তাদের সংসার ধর্ম বলে তো কিছু থাকে না, মানে সন্ন্যাস জীবন যাদেরকে বলা হয়। তাহলে সেই দিলীপ ঘোষকে কেন তাহলে প্রার্থী করলো? দিলীপ ঘোষ নয় একটা বিয়ে করেছে, আজকে হিরণ 2টো বিয়ে করেছে। হিরণ 2টো বিয়ে করা তার ব্যক্তিগত জীবন। সে ব্যক্তিগত জীবনে কি করবে তার প্রভাব রাজনীতির ময়দানে গিয়ে লাগবে। আজকে এ রাজ্যের এমন অনেক নেতারা রয়েছে যাদের প্রিভিয়াস রেকর্ড দেখলে তাদের তো টিকিটে দেওয়া উচিত না, হ্যাঁ কি না? তা তারা কি করে টিকিট পাচ্ছে? তারা যদি টিকিট পেতে পায় তাহলে এরা টিকিট পাবে না কেন? আজকে বিজেপিকে 2021 সালে যারা জিতিয়ে নিয়ে এলো, যে বিধায়করা, আজকে তাদেরকে ব্রাত্য করে দেওয়া হয়েছে। আজকে প্রতিটা জায়গায় আজকে ক্ষোভ বিক্ষোভ। আজকে বালির কথা চিন্তা করো তো, আজকে বালি যেখানে বৈশালী ডালমিয়া 2021 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আজকে সেই বালি বিধানসভা কেন্দ্রে সেখানে প্রার্থী বদল করে দেওয়া হলো। বৈশালী ডালমিয়া বলতে বাধ্য হলো যে আমি ব্যক্তিগতভাবে আমি চাইছি আমি মানে নির্বাচনে যাব না, কিন্তু আমি দলের হয়ে কাজ করব। আজকে প্রিয়াঙ্কা টেবরিওয়ালের কথা বলো তো, যে প্রিয়াঙ্কা টেবরিওয়াল যে দুঃসাহসিকতা দেখিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সরাসরি ভবানীপুরে উপনির্বাচনে লড়াই করেছিল, আজকে সেই প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে টিকিট দেয়নি দল। আজকে ক্ষোভ বাড়ছে। আজকে তাপস রায় এখনো পর্যন্ত তিনি জানেন না যে তিনি এই বিধানসভা নির্বাচনে তিনি টিকিট পাবেন কিনা। আজকে উত্তর কলকাতায় তমগ্ন ঘোষ, সেও জানে না যে এই 26 বিধানসভা নির্বাচনে সে টিকিটটা পাচ্ছেন কিনা। ফলে এই যে যারা এই বিজেপি পার্টিটাকে যারা ভালোবাসলো, বিজেপি পার্টিটাকে ভালোবেসে যারা অন্য দলটাকে ছেড়ে এই দলে এলো, তাদের কোনো গুরুত্ব নেই। আজকে বলো না, বলতে অস্বীকার করা মানে কোনো জায়গা নেই যে তরুণজ্যোতি তিওয়ারি আজকে সে টিভির মধ্যে সীমাবদ্ধ। তিনি যেভাবে দলের বাইরে থেকেও, অর্থাৎ সে সরাসরি রাজনৈতিক ময়দানে খুব একটা তাকে দেখা না গেলেও, তিনি আইনগতভাবে বিজেপির নেতা নেত্রীদের তো আইনি সহায়তা দেয়। আজকে শঙ্কুদেব পান্ডা সে টিকিট পাওয়ার যোগ্য নয়, আজকে টিকিট পাওয়ার যোগ্য নয় কৌস্তব বাগচি, কিন্তু এদের টিকিট দেওয়া হলো না। আর টিকিট এদের দেওয়া হলো না, আর শুভেন্দু অধিকারী 2টো আসন নিয়ে বসে আছে। লজ্জা করে না? আজকে তাপস রায়ের মতো বর্ষিয়ান লিডার যিনি এখনো টিকিট পাননি, তিনি তার লিস্টে নাম থাকবে কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে। তিনি টিকিট পেলেন না, শুভেন্দু অধিকারী 2টো টিকিট নিয়ে বসে আছে। ওই যে বললাম, বিজেপিটাকে এরা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে ফেলেছে। আমরা যেটা করব সেটাই শেষ কথা। অর্থাৎ শুভেন্দু, সুকান্ত, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, এরা মনে করে আমরা যেটা করব বিজেপিতে সেটাই কথা। বঙ্গ বিজেপি এদের দেখে শুরু হয়েছিল? শুরু হয়নি। ষষ্ঠীদা, মাঝখানে একটু থামাচ্ছি, কোথাও গিয়ে কি সিপিএম এর সাথে কোথাও মিল পাওয়া যাচ্ছে? কারণ প্রতিকুর রহমান কদিন আগেই সিপিএম ছাড়লো, এই একই অভিযোগ কিন্তু করেছে প্রতিকুর, যে মোহাম্মদ সেলিম হোক বা সুজন চক্রবর্তী যে জায়গায় যে চেয়ারটা আঁকড়ে বসে আছেন, তারা আর সেই চেয়ারটা ছাড়তে চান না, বা যারা কাজ করছেন তাদেরকে সামনে প্রেজেন্টও করতে চান না। কোথাও কি মিল পাওয়া যাচ্ছে? দেখো, বলতে লজ্জা লাগছে যে তারকেশ্বরে যাকে প্রার্থী করা হলো, তিনি একটা সংবাদ মাধ্যমের প্রতিনিধি ছিলেন, তিনি রাজনৈতিক ময়দানে কি জানে?
আজকে বিজেপি বলতে তার কাছে বিজেপির সংজ্ঞাটা কি? হিন্দু মুসলিম। আজকে রাস্তা দাঁড়িয়ে তিল চিৎকার করছিল কদিন আগেই, সে হয়ে গেল বিজেপির প্রার্থী। আর কৌস্তব বাগচি, সে এই বিজেপির জন্য নিজের মাথার শখের চুলটা পর্যন্ত কেটে ফেলেছে, ন্যাড়া হয়ে গেছে। আজকে ভারতী ঘোষ, আজকে তাপস রায়, তাহলে এরা কি করতে এসছে? শুভেন্দু অধিকারী নিজের পছন্দ মতো তারকেশ্বরে প্রার্থী করে দিল। আজকে শুভেন্দু অধিকারী নিজে দুখানা টিকিট নিয়ে বসে রইল। নন্দীগ্রামে একটা টিকিট দিতে পারত, ভবানীপুরে অন্য কাউকে দিতে পারত, অন্তত লড়াই করার জায়গা তো দিত, দিল? দেয়নি। কারণ এরা মনে করছে, এই চারটে মাথা মনে করছে যে তারাই বিজেপিকে নিজের পৈতৃক সম্পত্তি। আজকে প্রতিকুর রহমান যে প্রতিবাদটুকু করেছিল, আজকে বিজেপির মধ্যে সেই প্রতিবাদটা এবার উঠতে শুরু করেছে। আমার তো মনে হচ্ছে ৭৭ তো অনেক দূরের কথা, ৫০-এ না নেমে যায়। সেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই সত্যি হয়ে যাচ্ছে, ৫০-এর গেরোতে আটকে দেব। যেভাবে বিজেপি এগোচ্ছে তাতে তো মনে হচ্ছে যে ৫০-এ পর্যন্ত পৌঁছাতে পারবেন কিনা। আর হচ্ছেটা কি বিজেপির মধ্যে? অমিত শাহের সাথে বৈঠক করছে, নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করছে, আলটিমেট বাংলায় বিজেপির হচ্ছেটা কি? আমার তো যা ছবি দেখছি তাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যদি তাকাই, বিজেপির তো হালত এমনি খারাপ। আর বিশেষ করে তোমাকে রিক বলে দিই যে উত্তরবঙ্গতে 2016, 2019-এ, 2021-এ যে পরিমাণে ফল করেছিল, 2026-এ এসে যে হোঁচটটা খেয়ে হুমড়ি খেয়ে পড়বে, আর তোলার কেউ থাকবে না। কারণ ওখানে 2019-এর লোকসভাতে ওখানে আরএসএস যেভাবে সংগঠন করেছে এবং বিজেপিকে যেভাবে অক্সিজেন জুগিয়ে দিয়েছিল, সেইখান থেকে 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপির অত ভরভরান্ত হয়েছে। এবং এই বাড়বাড়ন্তের পেছনে আরএসএসের একটা বড় ভূমিকা আছে। তুমি দেখলে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন যেদিন প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, যে আগের পুরনো আরএসএস আর নতুন আরএসএসের মধ্যে অনেক পার্থক্য। তাই এই বিজেপিকে মানুষ চেনে না। আজকে কে গরম গরম চারটে কথা বলল, গরম গরম করে চারটে থানায় ঢুকে গেল, গরম গরম গিয়ে উবাস দিয়ে দিল, তাহলে মানুষ বিজেপিকে ভোট দিয়ে দেবে? এটা হওয়ার কোনো জায়গা নেই। আমার যেটা মনে হচ্ছে বিজেপির মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে, আজকে তোমাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে মতুয়াগড়ে বিজেপির যে ধস নামবে, বিজেপি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি যে এত বড় ধস ওদের নামতে পারে। এবং হিন্দু বলে তো, এই হিন্দুরাই বিজেপিকে একেবারে গলা টিপে ধরবে, এটা তুমি মিলিয়ে নিও ভোটের পরে। আজকে ঠাকুরনগরে বলো, আজকে বনগাঁ বলো, আজকে রানাঘাট বলো, প্রতিটা জায়গায় অন্তত ওখান থেকে 6টা-7টা কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রগুলো বিজেপির বাড়বাড়ন্ত ছিল, আজকে সেই বিজেপির বাড়বাড়ন্ত তলানিতে এসে ঠেকেছে। শান্তনু ঠাকুরকেও মিটিং করতে হচ্ছে তৃণমূলের বিধায়কদের সাথে। ফলে বলছে ভাই ব্যবস্থা কর, বলছে ভাই এবারে ব্যবস্থা না করলে আমার তো ওখানে টেকা দায় হয়ে যাবে। একদমই, ঠাকুরনগরের 7টা বিধানসভা কেন্দ্র ছিল, তার মধ্যে 4টেতে বিজেপি জিতেছিল এবং বাকি 3টেতে ভালো অঙ্কে পেরোতে পেরেছিল, কিন্তু কিছু ভোটের জন্য জিততে পারেনি। কিন্তু ওই 4টে বিধানসভায় যখন এসআইআর-এর ফাইনাল তালিকা প্রকাশ হলো, বিজেপি যে লিডে জিতেছিল তার থেকে 2-3 গুণ লোকের নাম বাদ চলে গেছে। আর কিভাবে ভরসা করবে? সেটাই তো আমি বলছি যে ঠাকুরনগরে শুধু নয়, সারা রাজ্যের কথা বলছি। রাজ্যের যা পরিস্থিতি এই মুহূর্তে, এসআইআর দেখো, করোনা যখন 2019 সালে এসেছিল, তখন প্রথম করোনাকে মানুষ প্রচুর ভয় পেয়েছিল এবং হাঁচি কাশি হলেই মানুষ 7 কিলোমিটার দূরে ছুটে পালিয়ে যেত। এসআইআর যখন স্টার্ট করলো নভেম্বর মাস থেকে, তখন এসআইআরকে একটা ভয় পেতে 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 আজকে মানুষ এসআইআরকে নিয়ে অত বেশি চিন্তিত নন। তারা বুঝে গেছে 26-এ যদি ভোট না দিই, আমরা 27-এ ভোট দেব বা 28-এ ভোট দেব। এসআইআর নিয়ে আহামরি মানুষের মধ্যে আর ওই যে ভয় আতঙ্ক যেটা শুরু হয়েছিল, সেটা ধীরে ধীরে কিন্তু কেটে গেছে। এবং নির্বাচন কমিশন
তারা তালিকা প্রকাশ করবে, আজকে করবে কি কালকে করবে কি পরশু করবে তারও কোনো ঠিক নেই। তারাও খেলাচ্ছে, এই লেজে খেলাচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তুলছে। আজকে বিজেপি তো বুমেরাং হয়ে গেছে এই এসআইআরে। আজকে যে এসআইআরের কথা বলছে, আজকে তোমার বাড়িতে 4টে ভোট, বা আমার যারা চিত্র সাংবাদিক রয়েছে ক্যামেরার পেছনে, তাদের বাড়িতে 4টে ভোট, তাদের মধ্যে 2টো ভোট বা 1টা ভোট কেটে গেল, তাদের ক্ষোভ হবে না? তাদের মনে রাগ হবে না? তারা গিয়ে বিজেপিকে দুমদাম করে পদ্মফুলে ভোট দিয়ে চলে আসবে? ওটা কোনোদিন হয়? একই পরিবারের মধ্যে 4টে লোকের 3টে লোক সিকিওর হলো, একটা লোক ইনসিকিওর হয়ে গেল, তার ভবিষ্যৎ ইনসিকিওর করে ফেলার চেষ্টা করলো। সবাইকে কি ঘুষপেটিয়া ভাবছে? সবাইকে কি রোহিঙ্গা ভাবছে? মানে বাঙালি মানেই এ ঘুষপেটিয়া রোহিঙ্গা, বাংলা কথায় বললে ঘুষপেটিয়া রোহিঙ্গা। এটা বিজেপির কালচারে হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের কালচারে এটা নেই। পশ্চিমবঙ্গে সর্বধর্মের মানুষ এখানে বসবাস করে। এখানে ঈদেও মানুষ যায়, আবার দুর্গা পুজোতে মানুষ সামিল হয়। এই তো ঈদ আসছে, শনিবার ঈদ। তোমার আমার মতো কত মানুষ রয়েছে যার বন্ধুর বান্ধবরা, তাদের বাড়িতে ঈদ হয়, ঈদে আমাদের নেমন্তন্ন করে, আমরা কি সেখানে যাই না? তাহলে সেখানে কি বলে আমার পৈতে আছে, আমি বাবা যাব না, যদি আমাকে অন্য কিছু খাইয়ে দেয়? খাওয়াবে না। তোমার মনে এটা কোনোদিন আসবেই না। কেন বলো তো? এটা হচ্ছে বিশ্বাস, এটা বিশ্বাস। আবার ওরা যখন আমার বাড়িতে লক্ষ্মী পুজো হোক, গণেশ পুজো হোক, বা বড় কোনো অন্য কোনো পুজো হোক, কালী পুজো হোক, তারাও কিন্তু আসতে ভয় পায় না। তারাও জানে যে আমাদের যেটা অপছন্দ সেটা আমাদেরকে খাওয়াবে না। তাই এখানে বাংলায় ওইসব ধর্ম দিয়ে রাজনীতি ভাই হবে না, ধর্ম দিয়ে রাজনীতি হয় না। বাংলা বরাবর ভারতবর্ষের অন্য রাজ্যকে সবসময় পথ দেখিয়েছে, এবং শুধু তাই নয়, ভারতবর্ষকে পথ দেখায় বাংলা। তাই বাংলার মধ্যে বিভাজন করে, বিভাজনের রাজনীতি করে ওকে মুসলিম বানিয়ে দিলাম, ওকে হিন্দু বানিয়ে দিলাম, ওকে খ্রিস্টান বানিয়ে দিলাম, এটা বাংলায় চলে না। এটা অন্য রাজ্যতে হতে পারে, কিন্তু বাংলায় এসব চলবে না। বাংলায় মানুষ জানে আমার প্রতিবেশী আমার বন্ধু। রাত বিরেতে যখনই কোনো দুর্ঘটনা ঘটবে, আমার সে মুসলিম ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, রাত বিরেতে আমার পাশে এসে দাঁড়াবে। আবার তাদের যখন হবে, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। এটাই তো বাংলার কালচার, এইটাই তো বাংলার সংস্কৃতি। ফলে বিজেপি যে পথে এগোচ্ছে, ভরাডুবি ছাড়া ভাষার কোনো জায়গা আমি দেখতে পাচ্ছি না। তবে 77টা 21-এ পেয়েছিল, সেই 77টা 50-এ যদি নেমে যায় বা তার নিচেও নেমে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। ঠিক একদমই। বিজেপি যেভাবে ভরাডুবি আসন্ন বিধানসভা নির্বাচনে দেখতে পাওয়া যাচ্ছে, রাজ্যের প্রতিটি মানুষ শুধু নয়, বিজেপি কর্মীরাও সেটা একেবারে স্পষ্টভাবে বুঝতে পারছেন। কারণ তাদের নিজেদের মধ্যেই অন্তর্কলহ শুরু হয়ে গেছে। এই আবহেই বাংলায় বিধানসভা নির্বাচন, গোটা দেশের নজর থাকে এই বাংলার বিধানসভা নির্বাচনের দিকে। যে কোনো মুহূর্তের খেলা যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে, আর প্রতিটা মুহূর্তের আপডেট, প্রতিটা মুহূর্তের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছে অ্যাকশন রিয়াকশন থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন এবং শেয়ার করবেন অবশ্যই, এবং শেয়ার করবেন, এবং আপনার মন্তব্য জানাবেন কোন কোন বিষয় নিয়ে আগামী সময় আরও আপনারা ভিডিও দেখতে চান। নমস্কার।